বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 3 জুন, 20 জ্যৈষ্ঠ এবং ফার্সি 13 খোরতাদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় farstoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radioteheran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ্র 5 স্যাটেলাইটেও
একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। আইএস জঙ্গি পরিবারের সদস্যদের ফিরিয়ে আনার চেষ্টার বিরুদ্ধে ইরাকে ব্যাপক বিরোধিতার বিষয়টি বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার। শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে দৃষ্টান্তমূলক সাজা না হওয়ায় নারী নির্যাতন ও ধর্ষণ করার মতো ঘটনার ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি। থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির সামনে সেদিন অস্ত্র ও আমেরিকা ছিল অসহায়, বললেন ইরানের প্রেসিডেন্ট। আমেরিকা ও 5 জাতিগোষ্ঠীকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, মন্তব্য আরাকচির। সামরিক সহযোগিতা নিয়ে ইরান রাশিয়া আলোচনা। বাংলাদেশের জাতীয় সংসদে 6,03,681 কোটি টাকার বাজেট পেশ, বিএনপি ও জাতীয় পার্টির সমালোচনা। এবং ভারতের দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণে 89 জনের মৃত্যু, 844 জন চিকিৎসাধীন। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির চিন্তা ও আদর্শের কাছে তৎকালীন স্বৈরাচারী সরকারের অস্ত্র ও আমেরিকা পরাজিত হয়েছে। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী ও ফার্সি 15 খোরদাদের ঐতিহাসিক গণজাগরণ দিবসকে সামনে রেখে তিনি আজ একথা বলেন। রুহানি আরো বলেন, যারা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির চিন্তা, দর্শন ও আন্দোলনের প্রতি আস্থাশীল ছিলেন, তারা অত্যাচার, নিপীড়ন ও কারা নির্যাতন সহ্য করে সামনের দিকে এগিয়ে গেছেন। কোনো বাধাই তাদেরকে জ্ঞান ও যুক্তির পথ থেকে দূরে রাখতে পারেনি। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমাদের সবাইকে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির পথে অটল থাকতে হবে। এই পথে অটল থাকলে আমরা দেশকে আধ্যাত্মিক ও বৈষয়িক উভয় দিক থেকে এগিয়ে নিতে সক্ষম হব। 1989 সালের 3 জুন ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। এই মহান নেতার জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। গিনেস রেকর্ড বুক বলছে, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির জানাজায় 1,02,00,000 মানুষ অংশ নিয়েছে। ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইরান সহ বিশ্বব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই রেডিও টেলিভিশনে সরাসরি ভাষণ দেবেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসিম বলেছেন, দখলদার ইসরায়েল ভালো করেই জানে হিজবুল্লাহর শক্তি ক্রমেই বাড়ছে। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতরাতে এক ভাষণে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন এখন অনেক বেশি শক্তিশালী। আমাদের এই অবস্থানের বিষয়টি ইসরায়েলও জানে। তারা এটা ভালো করেই জানে হিজবুল্লাহ গোটা অঞ্চলেই স্বাধীনতার পতাকা ওড়াতে প্রস্তুতি নিচ্ছে, শক্তি বাড়াচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক
আব্বাস আরাকচি বলেছেন, এখনো কিছু গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে যা নিয়ে তেহরান ও অন্য পক্ষগুলোকে কাজ করতে হবে। তবে 2015 সালের পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে হলে আমেরিকা ও 5 জাতিগোষ্ঠীকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আব্বাস আরাকচি বলেন, এ পর্যন্ত আলোচনায় আমরা ভালো অগ্রগতি অর্জন করেছি, কিন্তু এখনো কিছু বিষয় রয়েছে যা নিয়ে আরও আলোচনা প্রয়োজন। ইরানের এ আলোচক বলেন, পরমাণু সমঝোতায় ফেরা না ফেরা মূলত এইসব ইস্যুর উপরই নির্ভর করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী জেনারেল হুজ্জাতুল্লাহ কুরেইশি রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। রাশিয়ার রাজধানী মস্কোয় দুপক্ষ গতকাল বুধবার এ আলোচনায় বসেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুপক্ষ চলমান সামরিক ও সামরিক কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করে। এছাড়া দুই উপমন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মত বিনিময় করেন। প্রতিরক্ষা খাতে পারস্পরিক যোগাযোগ ও ঘনিষ্ঠ আলোচনা থাকবে বলেও তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকার থোক বরাদ্দ রেখে 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার প্রস্তাবিত বাজেট বাংলাদেশের জাতীয় সংসদে আজ পেশ করা হয়েছে। গত বছরের চেয়ে এবার বাজেটের ব্যয় 12 ভাগ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। বিশ্বব্যাপী মহামারী পরিস্থিতির মাঝে করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকার থোক বরাদ্দ রেখে 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার বাজেট প্রস্তাব জাতীয় সংসদে পেশ করা হয়েছে। গত বছরের চেয়ে এবারের বাজেটের ব্যয় শতকরা 12 ভাগ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। স্পিকার ডক্টর শিরিন শারমিনের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বিকেল 3টায় জাতীয় সংসদের অধিবেশনে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবিতে বরাদ্দ ধরা হয়েছে 2,25,324 কোটি টাকা। এবার উন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছে শতকরা 14 ভাগ। এবার উন্নয়ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,38,000 কোটি টাকা। এবারের বাজেটে অর্থ সংগ্রহের জন্য রাজস্ব খাতের আয় ধরা হয়েছে 3,89,000 কোটি টাকা, আর জাতীয় রাজস্ব বোর্ডের আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,30,078 কোটি। বিদায়ী অর্থ বছর অর্থাৎ 2020-21 অর্থ বছরে সরকারের দেওয়া মূল বাজেটের আকার ছিল 5,68,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে 5,38,983 কোটি টাকায় নামিয়ে আনা হয়। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firstoday.com/bn। রাতের বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আবারও বাজেট প্রসঙ্গ। প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন, স্বাধীনতার 50 বছরে এসে আওয়ামী লীগ সরকার দেশকে এমন একটি বাজেট উপহার দিচ্ছে যেখানে 1/3 বেশি হল ঘাটতি। এ ঘাটতি পূরণে সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নেবে। এভাবে ঋণের বাড়তি বোঝা জনগণের উপর চাপিয়ে দিচ্ছে সরকার। অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, 2021-22 সালের যে বাজেট পেশ করা হয়েছে তা কল্পনাপ্রসূত, মন গড়া এবং অবাস্তব। ভারতের রাজধানী দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের ফলে এ পর্যন্ত 89 জনের প্রাণ হারিয়েছেন। এছাড়া এ পর্যন্ত 1044টি ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের ঘটনা প্রকাশ্যে এসেছে। বর্তমানে চিকিৎসাধীন আছেন 863 জন। ব্ল্যাক ফাঙ্গাস রোগকে দিল্লিতে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় অজ্ঞাত গেরিলাদের হামলায় রাকেশ পণ্ডিত নামে এক বিজেপি নেতা নিহত হয়েছেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীরের পুলওয়ামায় অজ্ঞাত গেরিলারা রাকেশ পণ্ডিত নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে। গতকাল দিবাগত বুধবার রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ওই ঘটনার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন। নিহত বিজেপি নেতা রাকেশ পণ্ডিত ত্রালের পৌর কাউন্সিলর এবং পুলওয়ামা জেলা বিজেপি ইউনিটের সম্পাদক ছিলেন। তিনি কাশ্মীরের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং অনেক সময় উপত্যকার গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি মন্তব্য করতেন বলে জানা গেছে। তার নিরাপত্তার জন্য দুজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা দেয়া হয়েছিল। গণমাধ্যম সূত্রে প্রকাশ, বুধবার রাতে নিরাপত্তারক্ষী ছাড়াই ত্রাল এলাকায় গিয়েছিলেন ওই নেতা। তখনই গেরিলারা গুলি করে হত্যা করে রাকেশ পণ্ডিতকে। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছে। আজ বৃহস্পতিবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, পুলিশ সংশ্লিষ্ট এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান চালাচ্ছে। নিহত ওই বিজেপি নেতার লাশ আজ জম্মুতে তার রূপনগর বাসভবনে পৌঁছায়। পরে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে ওই ঘটনার পরে আজ কাশ্মীর পুলিশ বলেছে, যারা সুরক্ষা পেয়েছেন তারা যেন পিএসও ছাড়া কোথাও না যান। সফরের সময়ে স্থানীয় পর্যায়ে বিপদের বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরানোর লক্ষ্যে একটি নয়া সরকার গঠন করতে যাচ্ছে সেখানকার কয়েকটি রাজনৈতিক দল। নতুন জোট সরকার গঠনে শরিক দলগুলোর সঙ্গে একটি সমঝোতায় উপনীত হওয়ায় প্রেসিডেন্ট রুবেন রিভলিনকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে মধ্যপন্থী ইয়েশ আতিদ দলের নেতা ইয়াইর লাপিদ। নতুন সরকার গঠনে মতৈক্য পৌঁছাতে বেঁধে দেয়া সময়সীমা বুধবার মধ্যরাত পেরোনোর মাত্র ৩৫ মিনিট আগে প্রেসিডেন্টকে ইমেইল করেন লাপিদ। শরিকদের সঙ্গে সমঝোতা অনুযায়ী লাপিদের জোটের প্রধান শরিক উগ্র জাতীয়তাবাদী ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট প্রথমে ২ বছরের জন্য জোট সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। এরপর পালাবদল হয়ে প্রধানমন্ত্রী হবেন লাপিদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি ঘাঁটিতে এক বিস্ফোরণের ঘটনায় ২ প্রতিরোধ যোদ্ধা শহীদ হয়েছেন। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, নিহত ২ ফিলিস্তিনি যোদ্ধা হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেডের সদস্য। গাজায় হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি আল আন বার্তা সংস্থা জানিয়েছে, সম্প্রতি গাজা যুদ্ধে হামাসের ঘাঁটিতে ইহুদিবাদী ইসরায়েলের বোমাবর্ষণের সময় অবিস্ফোরিত একটি সন্দেহজনক বস্তু নিষ্ক্রিয় করেছিল হামাসের বিশেষজ্ঞ টিম। সৌদি আরব গত বছর ফ্রান্স থেকে ৭০ কোটি ৪০ লাখ ইউরোর অস্ত্র কিনেছে। করোনা ভাইরাসের মহামারী এবং আরও অন্য কিছু কারণে ফ্রান্সের অস্ত্র বিক্রির পরিমাণ শতকরা ৪১% কমে যাওয়ার পরও প্রধান অস্ত্র ক্রেতা হিসেবে রয়ে গেছে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জাতীয় সংসদে উপস্থাপিত অস্ত্র বিক্রি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক প্রতিক্রিয়ায় বলেছেন, অধিকৃত বাইতুল মুকাদ্দাসে পুনরায় মার্কিন কনসুলেট চালু করার মাধ্যমে ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদীদের হামলা যেমন বন্ধ হবে না, তেমনি পশ্চিম এশিয়ার পরিস্থিতিও স্থিতিশীল হবে না। তাস নিউজ এজেন্সি আরও জানিয়েছে, মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, মার্কিন পৃষ্ঠপোষকতায় দখলদার ইহুদিবাদী ইসরায়েল অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে। গত ১০ মে পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর যুদ্ধ শুরু করেছিল ইহুদিবাদীরা। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের সংসদে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক কমিশনের সদস্য বদর আল জিয়াদি সিরিয়ায় আশ্রয়কেন্দ্রে অবস্থিত আইএস সন্ত্রাসীদের পরিবারের সদস্যদেরকে ইরাকে ফিরিয়ে আনার প্রচেষ্টার পরিণতির ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ইরাকের সংসদের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক কমিশনের সদস্য বদর আল জিয়াদি
সিরিয়ার আল-হুল আশ্রয় কেন্দ্রে অবস্থিত উগ্র আইএস সন্ত্রাসীদের পরিবারের সদস্যদেরকে ইরাকে ফিরিয়ে আনার প্রচেষ্টার পরিণতির ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। সিরিয়ার আল-হুল আশ্রয় শিবিরে বহু শরণার্থী অবস্থান করছে, যারা কিনা সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক সংবাদ ও রাজনৈতিক মহলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। কোনো কোনো সূত্র জানিয়েছে, এই আশ্রয় কেন্দ্রে অন্তত ৭৫,০০০ মানুষ আশ্রয় নিয়েছে, যাদের মধ্যে অন্তত ৫০,০০০ শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখানে আশ্রয় নেওয়া বেশিরভাগ শরণার্থী উগ্র দায়েশ বা আইএস জঙ্গি সন্ত্রাসীদের পরিবারের সদস্য, যারা কিনা ২০১৭ সালে সন্ত্রাসীরা পরাজিত হওয়ার পর ইরাক থেকে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছিল। প্রত্যন্ত এলাকায় এবং মরু অঞ্চলে জীবনধারণ এতটাই কঠিন যে সাম্প্রতিক মাসগুলোতে সেখান থেকে শরণার্থীদেরকে ইরাকের মাটিতে ফিরিয়ে আনার বিষয়ে ব্যাপক আলোচনা চলছে। কিন্তু তাদেরকে ইরাকের মাটিতে ফিরিয়ে আনার ব্যাপারে ইরাকের ভেতরেই ব্যাপক বিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে। ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তিত্ব ও সংগঠন বলছে, সেদেশে গণহত্যায় আইএস সন্ত্রাসীদের ব্যাপক ভূমিকা থাকায় তাদের পরিবারের সদস্যদেরকে ইরাকে ফিরিয়ে আনা অত্যন্ত বিপজ্জনক হবে, আর এ কারণেই তারা এর বিরোধিতা করছে। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল আরাজি ওই শরণার্থী শিবিরে অবস্থিত আইএস জঙ্গি সন্ত্রাসীদের সন্তানদেরকে আগামী দিনের আইএস হিসেবে অভিহিত করেছেন, যারা কিনা ভবিষ্যতে ইরাক সহ সমগ্র এই অঞ্চলের জন্য বিপজ্জনক হতে পারে। এদিকে ইরাকের অভ্যন্তরে ব্যাপক বিরোধিতা ও হুঁশিয়ারি সত্ত্বেও বিভিন্ন খবরে জানা গেছে, ইরাক সরকার একরকম বাধ্য হয়ে সিরিয়ার আল-হুল আশ্রয় কেন্দ্র থেকে শরণার্থীদেরকে ইরাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে, মার্কিন সরকারের প্রবল চাপের মুখে ইরাক সরকার সিরিয়ার আল-হুল আশ্রয় কেন্দ্র থেকে শরণার্থীদেরকে ইরাকে ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছে। এদিকে ইরাকের জনপ্রিয় হাস তার শাবি সংগঠনের কমান্ডার আব্বাস আল জেইদি বলেছেন, মার্কিন সরকার ইরাকে সন্ত্রাসীদেরকে আবারও সংগঠিত করে এদেশে তাদের সেনা উপস্থিতি বজায় রাখার চেষ্টা করছে। দায়েশ বা আইএস জঙ্গিদের পরিবারের সদস্যদেরকে ইরাকে ফিরিয়ে আনার পেছনে তাদের উদ্দেশ্য এটাই। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশ হাইকোর্ট বলেছে, দৃষ্টান্তমূলক সাজা না হয় নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনার ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। এ সম্পর্কে আইনজীবীর প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন। দৃষ্টান্তমূলক সাজা না হওয়ায় নারী নির্যাতন ও ধর্ষণ করার মতো ঘটনার ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেবার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতন এবং সেই ভিডিও ছড়িয়ে দেবার চাঞ্চল্যকর মামলার শুনানিতে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এমন মন্তব্য করেন। আদালত বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ীদের বিরুদ্ধে সাজা দেওয়ার হার কম। ধর্ষণ ও নির্যাতন করে ভিডিও ছড়িয়ে দেওয়া হলে নির্যাতনের শিকার নারী এবং তাদের পরিবারে এর বিরূপ প্রভাব পড়ে। এ প্রসঙ্গে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ রেডিও তেহরানকে বলেন, কিন্তু আমাদের তো আইনের শাসনের দুর্বলতার কারণে চূড়ান্ত শাস্তি পেতে অনেক দেরি লাগে, সেই জন্য এটা এফেক্ট তেমন হয় না। আর পর্নোগ্রাফি আইন, ডিজিটাল আইনের এটা তো আসলে চূড়ান্ত শাস্তি হইতে তো সময় লাগে, কারণ এই প্রয়োগগুলো তো রিসেন্ট শুরু হয়েছে, তাই না? আইনটাও হয়েছে রিসেন্ট। প্রচেষ্টা চালাতে হবে এবং আদালত যেটা বলেছেন সেটা সঠিকভাবেই বলেছেন। মানুষের যাদের বিরুদ্ধে করা হয় তাদের তো মারাত্মক মানবাধিকার লঙ্ঘন এবং সমাজে একটা বিশেষ সৃষ্টি হয়। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আরো বলেন, মোবাইল কোর্টে সাজা কম, যেসব অপরাধে সাজা বেশি দেবার বিধান আছে সেখানে মোবাইল কোর্টের মাধ্যমে কম সাজা প্রদান ন্যায় বিচারের পরিপন্থী। তার মোবাইল কোর্টের সাজার সর্বোচ্চ 2 বছর, যেখানে সর্বোচ্চ সাজা বেশি সেখানে তো মোবাইল কোর্টের এই ধরনের সাজা দেওয়াটা ঠিক না। আর মোবাইল কোর্টের সাজা তো ম্যাক্সিমামই পরবর্তীকালে এপিলে গিয়া
এগুলো আপনার সবগুলোই বাতিল হয়ে যায়। তো মিডিয়ায় রিপোর্ট এসছে 90% মামলাই টিকে না। নর্মালি মোবাইল কোর্ট যদি করে তারা অপরাধ নিয়ন্ত্রণ করে আসামি ধরে তারা কোর্টে পাঠাবে, কোর্টের মাধ্যমে প্রপার ওয়েতে বিচারের মাধ্যমে সাজাটা হবে, সেই সাজা হলে সেই সাজাটা টিকবে। এছাড়া তো আপনার শর্টকাটের ওয়েতে সাজা দিলে এই সাজা তো টিকে না, এগুলো তো পরবর্তীকালে বাতিল হয়ে যায়। শুধু এইটা না, হ্যাঁ, খাদ্য ভেজালে যে আপনার মামলা হবে বিশেষ ক্ষমতা আইনে, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আছে। সেখানে আপনার যে সমস্ত মামলায় মৃত্যুদণ্ড আছে বা যাবজ্জীবন আছে, সেখানে আপনি একটা মোবাইল কোর্ট করে 2 বছর সাজা দিয়ে দিলেন, এটা তো আইনের সঙ্গে কন্ট্রাডিক্টরি হয়ে যায় না? ওইগুলো দিয়ে তো আপনার অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে না। পর্নোগ্রাফি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় মোবাইল কোর্টের সাজা দেওয়ার এখতিয়ার নিয়ে আদালতেও প্রশ্ন তুলেছেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবীরা। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, রাতের অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরো একবার। ইমাম খুমেনি রহমতুল্লাহ আলাইহির সামনে সেদিন অস্ত্র ও আমেরিকা ছিল অসহায়, বললেন ইরানের প্রেসিডেন্ট। আমেরিকা ও 5 জাতিগোষ্ঠীকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, মন্তব্য আরাকচির। সামরিক সহযোগিতা নিয়ে ইরান রাশিয়ার আলোচনা। বাংলাদেশের জাতীয় সংসদে 6,03,681 কোটি টাকার বাজেট পেশ। সমালোচনা বিএনপি ও জাতীয় পার্টির। ভারতের দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণে 89 জনের মৃত্যু। শ্রোতা বন্ধুরা, রাতের অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা জানিয়ে দিচ্ছি। ইন্টারনেটে parstoday.com/bn। তো আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।